নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। আচ্ছা, আপনাদের অরিন্দম মুখোপাধ্যায়কে মনে আছে? একটা হিন্ট দিতে পারি, ইনি সত্যজিৎ রায়ের একটি বহু আলোচিত ছবির প্রধান চরিত্র। আপনাদের হয়তো কারো কারো মনে পড়ে গেছে, কেউ কেউ এখনো ঠিক মনে করতে পারছেন না। সময় নষ্ট না করে বলে দিই, সত্যজিৎ রায়ের নায়ক ছবির সেলিব্রিটি ফিল্ম স্টারের নাম ছিল এই অরিন্দম মুখোপাধ্যায়, যে চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। আর নিশ্চয়ই কিছু বলে দেওয়ার দরকার নেই, এতক্ষণে সবার মনে পড়ে গেছে। নায়কের একটা স্বপ্ন দৃশ্য বা দুঃস্বপ্ন দৃশ্যের কথা গতকাল সন্ধ্যের পর থেকে হঠাৎ করেই নানাজন বলতে শুরু করেছেন। টাকার পাহাড়ে উত্তম কুমার, মুখে সাফল্যের হাসি, টাকার পাহাড় চষে বেড়াচ্ছে নায়ন, খুব 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 খুশি। তারপর হঠাৎ কঙ্কালের হাতে বেজে ওঠা টেলিফোন, উত্তম কুমারের ভয়ার্ত মুখের ক্লোজ শট, মুহূর্তে নায়ক দিশেহারা। টাকার চোরাবালিতে আস্তে 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 তলিয়ে যাওয়া। শেষের সময় উত্তম কুমার দেখতে পেয়েছিলেন তার থিয়েটারের পুরনো পরিচালক শঙ্করদাকে। শঙ্করদা অরিন্দমকে বাঁচাননি। সত্যজিৎ রায়ের ছবিতে এই টাকার পাহাড়ের দৃশ্যায়ন একটা ইতিহাস। গতকাল সন্ধ্যে থেকে TV9 বাংলার দর্শকরা টেলিভিশনের পর্দায় টাকার পাহাড় দেখছেন। সমস্ত সংবাদ মাধ্যমেই এই ছবি, রাশি রাশি 500 আর 2000 টাকার নোট। ব্যাংক কর্মীরা যন্ত্র নিয়ে এসেও রাতভর গুনতে গুনতে হিমশিম। টাকার অঙ্ক নাকি 22 কোটি। হ্যাঁ, 22 কোটি। আজ দুপুরে দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে সেই টাকা নিয়ে যেতে আনতে হলো ট্রাক। আক্ষরিক অর্থেই টাকার পাহাড়। টাকা মিলেছে ইডির অভিযানে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। বাঙালি কিন্তু এত টাকা এইভাবে দেখতে অভ্যস্ত নয়। যে ছবি আপনারা দেখছেন আপনাদের টেলিভিশনের পর্দায়, তা আমাদের বাংলার গর্বের সংস্কৃতির পক্ষে একেবারেই মানানসই নয়। অভিযোগ যদি সত্যি হয়, মানে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কে আমরা অভিযোগই বলবো। অভিযোগ, এই টাকা ঘুষের টাকা, স্কুলে চাকরির জন্য দেওয়া ঘুষ, বাংলার সাধারণ মানুষের কষ্ট করে উপার্জনের টাকা। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন সরকারি স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ আছে, তদন্ত চলছে। হাইকোর্টের নির্দেশে এখনো পর্যন্ত 12টি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই। এই ধরনের বড় কোনো অপরাধ ঘটলে সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টা দেখে। আর টাকার লেনদেন, টাকা কোথা থেকে এলো, কোথায় বা গেল, এইসব ফিনান্সিয়াল ম্যাটার্স দেখে ইডি। সিবিআই তদন্ত শুরু করার পর এই সূত্রে শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নেমে পড়ে তারা। তারপর গতকাল এই বিপুল পরিমাণ কাঁচা টাকা উদ্ধার। আচ্ছা, অর্পিতা মুখোপাধ্যায় তাকে কি ঘুষের টাকা রাখতে দেওয়া হয়েছিল? যদি রাখতে দেওয়া হয়ে গিয়ে থাকে, তাহলে কে দিয়েছিল? ইডি এখন এই সব প্রশ্নের উত্তর খুঁজছে। পার্থ ও অর্পিতা দুজনেই গ্রেফতার হয়েছেন। জেরায় কি তথ্য মেলে সে খবর TV9, আমাদের TV9 বাংলায় আমরাই আপনাদের সবার প্রথমে দেব। যেটা বলছিলাম, ঘুষের টাকা তো আর চেকে দেওয়া হয় না, ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারও হয় না। এইসব কারবার চলে সব নগদে। ধরে নেওয়া যেতেই পারে, এই জন্যেই বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। নোট বাতিলের পরও দিব্যি চলেছে টেবিলের নিচ দিয়ে লেনদেন, কিছুই আটকানো যাচ্ছে না। একটু আগে ওই নায়ক সিনেমার দৃশ্যের কথা বলছিলাম। শঙ্করদা অরিন্দমকে বাঁচাননি। তৃণমূলও বলছে পার্থ দোষী প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। তবে আপাতত তারা পার্থর পাশেই থাকছে, তাকে পদ থেকেও সরানো হচ্ছে না। তৃণমূল নেতারা আজ সাংবাদিক সম্মেলন করে দাবি করেন 21শে জুলাইয়ের সভা সফল হবার জন্যই এই গ্রেফতার। প্রতিহিংসা।
আবার অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে তৃণমূলের সম্পর্ক একেবারে নেই বলেও দাবি করেছেন দলের নেতারা। যার মানে বোঝা যাচ্ছে গোটা ঘটনায় সতর্ক ঘাসফুল শিবির। তৃণমূলের বিরুদ্ধে এর আগেও সারদা নারদের নানা রকম অভিযোগ উঠেছে। ভোটের বাক্সে তার বড় কোনো প্রভাব পড়েছে এমনটা বলা যাবে না। ভোটাররা ইভিএমের বোতাম টেপার সময় এই দুর্নীতি ইস্যুকে কতটা গুরুত্ব দেন বা আদৌ গুরুত্ব দেন কি নেই নিয়ে সেফোলজিস্টরাও কিন্তু সংশয়। পার্থ চট্টোপাধ্যায়ের পাঞ্জাবিতে কালির দাগ লেগে গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দাগ লাগা মন্ত্রীদের সংখ্যা সারা দেশে নেহাত কম নয়। চিটফান্ড দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মদন মিত্র। নারদ মামলায় গ্রেফতার হন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জালে পার্থ চট্টোপাধ্যায়। গোটা দেশের নজর এখন পশ্চিমবঙ্গে, সেটাই স্বাভাবিক। কিন্তু অন্য কয়েকটি রাজ্যে একবার নজর ঘুরিয়ে নিলে অন্যায় হবে না। প্রথমেই তাকানো যাক মহারাষ্ট্রের দিকে। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিক গ্রেফতার। অভিযোগ, ডি কোম্পানির অর্থ পাচার মামলায় যোগ। নবাব মালিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধব মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অনিল দেশমুখ। মুম্বাইয়ের পুলিশ কমিশনার দুর্নীতির অভিযোগ তোলেন। দুর্নীতির অভিযোগে অনিল দেশমুখ গ্রেফতার হন। দুর্নীতি তদন্তে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাই, সেখান থেকে নজর ঘোরানো যাক সরাসরি দেশের রাজধানীর দিকে। অর্থ পাচার মামলাতে ধৃত দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন। 2017 সিবিআই এর এফআইআর এর ভিত্তিতে তদন্ত। সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি দিল্লির শুল্ক নীতি বদল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের অভিযোগ, শিগগিরই উপমুখ্যমন্ত্রী मनीष सिसोदिया গ্রেফতার করবে সিবিআই। बहुत जल्दी कुछ दिनों के अंदर सीबीआई मनीष जी को गिरफ्तार करने वाली है। पहले ये तय किया जाता है कि किस आदमी को जेल भेजना है और फिर उसके खिलाफ एक मनगढ़ंत झूठा केस बनाया जाता है। केजरीवाल जी दिल्ली के लोगों का पैसा लूट लिया, शराब माफिया को माला माल कर दिया, गरीब आपदा के समय दिल्ली छोड़कर जा रहा था और आपकी सरकार उस समय भी शराब माफिया को धन धन कराने की बात कर रही थी। পালা বদলের পর পাঞ্জাবে দুর্নীতি তদন্তে গতি এসেছে। দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন প্রাক্তন বন ও সমাজ কল্যাণ মন্ত্রী সাধু সিং ধরমসত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের রাজ্যে শিক্ষায় দুর্নীতির অভিযোগ, বহু কোটি টাকা দুর্নীতির অভিযোগ। সাধারণভাবে আমাদের দেশে সরকারি টেন্ডার, সরকারি কোষাগারে টাকা নয় ছয়, এসবের মাধ্যমে দুর্নীতি হয়। শিক্ষাক্ষেত্রে এত বড় আকার এরকম দুর্নীতির অভিযোগ খুব একটা বেশি শোনা যায় না। তবে একেবারে যে নেই এমনও নয়। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন, অনেকটা একই রকমের অভিযোগ। সেই অভিযোগে 10 বছর জেল খেটে ফেলেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা। হরিয়ানায় শিক্ষক নিয়োগে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। 2000 সালে হরিয়ানায় জুনিয়র বেসিক টিচার পদে বেআইনিভাবে 3200-রও বেশি নিয়োগ হয়। 8 বছর পর দোষী প্রমাণিত হন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের এই নেতা চৌতালা। সেই ঘটনার তারও কিন্তু তদন্তের ভার ছিল সিবিআই এর হাতে। 2013 সালে আদালত জাট নেতা এই ওম প্রকাশ চৌতালা ও তার ছেলে অজয় সিং চৌতালাকে 10 বছরের জন্য জেলে পাঠায়। সাজা হয় শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি দফতরের কর্মী সহ আরও প্রায় 53 জনের। আরেকটা উদাহরণ দিতেই হচ্ছে ড্যাপম কেলেঙ্কারি। 2009 সালে মধ্যপ্রদেশের সরকারি চাকরিতে নিয়োগের জন্য পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। নাম জড়ায় রাজ্য সরকারের হয়ে পরীক্ষা নেয় যে সংস্থা, সেই ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল বা ব্যাপমের। পরে সব ঘটনা সামনে আসে। এই চাকরির পরীক্ষা বা দুর্নীতি ফাঁস করার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত অন্তত এমন 25 জনের রহস্যজনক মৃত্যু হয়। তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 10 বছর পর সিবিআইয়ের বিশেষ আদালতে প্রায় 30 জন দোষী সাব্যস্ত হন। আমাদের দেশে যত অপরাধের অভিযোগ দায়ের হয় সে তুলনায় চূড়ান্ত বিচারে দোষী সাব্যস্ত হয় অনেক কম। তদন্তে গাফিলতি, বিচারে দেরি হওয়া, নানা রকমের কারণ রয়েছে। তৃণমূল বাংলায় 11 বছর ক্ষমতায় রয়েছে। এর আগেও সারদা নারদা কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন দলের অনেকে।
তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়া এখনো বহু বাকি। টাকা নিয়ে স্কুলের চাকরির মামলা শেষ পর্যন্ত কতটা কি হবে এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসার সময় এখনো হয়নি। তবে একটা কথা বলা যায়, সারদা চিটফান্ড কেলেঙ্কারি বা নারদ স্টিং অপারেশনের তুলনায় স্কুলে শিক্ষক নিয়োগের দুর্নীতির চরিত্রটা অনেকটাই আলাদা। এখানে শহর থেকে গ্রামের মানুষ একটা সরকারি চাকরির জন্য তাদের বহু কষ্টের উপার্জনের টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ। দেশে চাকরি নেই, বেসরকারি জায়গায় চাকরির নিরাপত্তা নিয়ে সংশয়, তাই সরকারি চাকরির সামান্য কটা পোস্টের জন্য লাখ লাখ আবেদন জমা পড়ে। ফলে ঘুষ দেওয়ার তাগিদটা কোথা থেকে আসে সেটা বুঝতে আমাদের একদমই অসুবিধা হয় না। এটা একটা দিক। আরেকটা দিকের কথাও বলতে হয়। ঘুষ তো আমার আপনার মতন সাধারণ নাগরিকরাই দিচ্ছি, বেআইনি সুবিধা নিতে জেনে বুঝে দিচ্ছি। দুর্নীতিপরায়ণ রাজনীতিদের তাদেরকে বেশি করে খাবার সুযোগ আমরাই করে দিচ্ছি। সমাজ থেকে এই ভাইরাসটাই বা দূর হবে কবে? যতদিন দূর না হচ্ছে ততদিন আখেরে পলিটিক্যাল স্ক্যামস্টারদের তো আবারও আমরাই করে দিচ্ছি। এরকম কয়েকজন স্টারদের একবার দেখে নেওয়া যাক। তাদের কাজকর্ম নানা সময়ে দেশে আলোড়ন ফেলে দিয়ে গেছে। বোফোর্স কামান কেনায় দুর্নীতির অভিযোগ। ৮এর দশকের শেষে এই কেলেঙ্কারি কুৎসিচ্যুত করেছিল রাজীব গান্ধীকে। স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে সেটাই সবচেয়ে হাই প্রোফাইল দুর্নীতির মামলা। সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড আর্থিক অনিয়মের মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন সোনিয়া রাহুল। শুধু গান্ধীরাই নন, প্রথম সারির বেশ কয়েকজন রাজনীতিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, মামলাও হয়েছে, যেমন লালু প্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় দোষী সাব্যস্ত। রেলের টেন্ডার মামলা, সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ রয়েছে। ঝাড়খণ্ড আদালতের নির্দেশে একটি মামলায় জামিনে মুক্ত। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তিনিও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি, ছেলে কার্তিক কোম্পানিকে অন্যায্য সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ। চিদম্বরমকে গ্রেফতার করে ইডি ও সিবিআই, পরে জামিনে মুক্ত। লালু প্রসাদ চিদম্বরম ছাড়াও আরও কয়েকজন রাজনীতিক রয়েছেন যারা দুর্নীতির বিভিন্ন মামলায় খবরে এসেছেন। রাজীব জমানায় টেলিকম দুর্নীতিতে গ্রেফতার হন মন্ত্রী সুখরাম। মনমোহন জমানায় 2G কেলেঙ্কারিতে গ্রেফতার হন এ রাজা। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা দুর্নীতি মামলায় গ্রেফতার হন। তামিলনাড়ুর আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধিও গ্রেফতার হন। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা আয়ের সঙ্গে সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হন, কারাবাস হয় তার। এটা হেভিওয়েটদের হিসেব। জনপ্রতিনিধিদের পরিসংখ্যান কেমন? দেশের সব বিধানসভা ঘাঁটতে গেলে সময় কুলোবে না, সংসদের দিকেই তাকানো যাক। 2019 নির্বাচনে লোকসভায় নির্বাচিত 539 সাংসদ। লোকসভা সাংসদের 233 জনের নামে ফৌজদারি মামলা, তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম। সংসদীয় রাজনীতির দুর্নীতিতে অভিযুক্ত সবচেয়ে হেভিওয়েট রাজনীতিক প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও। 9এর দশকে শেয়ার দুর্নীতিতে অভিযুক্ত হর্ষদ মেহতার সঙ্গে তার নাম জড়ায়। প্রায় এক দশক পর নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন, তবে দিল্লি হাইকোর্ট সেই রায় খারিজ করে দেয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তো সিবিআই কখনো পেরেছে, কখনো পারেনি। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সাফল্যের হার নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। সেটা কি সংস্থার অদক্ষতা, লোকের অভাবে তদন্ত ঠিকমতো না হওয়া, নাকি রাজনৈতিক কারণে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির কাজে সরকারের হস্তক্ষেপ? সঠিক কারণ কোনটা এ নিয়ে আলোচনা চলতেই পারে এবং তা চলছেও। বাংলায় স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত করছে সিবিআই, ইডি। রাজ্য সরকার নিজে থেকেই তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থাকে দেয়নি। আদালতে অভিযোগ করা হয় শাসক দলের হুজহুরাই যখন অভিযুক্ত, তখন পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে কি করে? অতঃপর আদালতের নির্দেশে মাঠে নামে সিবিআই, ইডি। অতীতে বাম আমলেও নানা ঘটনায় আদালতের নির্দেশেই তদন্তের ভার সেন্ট্রাল এজেন্সির কাছে গেছে। সরকার নিজে থেকে কিছু করেনি, মানে একটা আড়াল করার একটা চেষ্টার অভিযোগ আগে উঠেছে, এখনো উঠছে। মহারাষ্ট্রের দুটো ঘটনা বলি, সেখানে কিন্তু ঠিক উল্টো ছবি।
শাসক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ, আর শাসক দলই সেখানে পুলিশের হাত থেকে তদন্তের ভার সরিয়ে নিয়েছে। তা দেওয়া হয়েছে সিবিআইকে। যে কোনো অভিযোগের ক্ষেত্রে সাধারণভাবে কোনো রাজ্যের শাসক দল সিবিআই এর তদন্ত চায় না, রাজ্য পুলিশের তদন্তে আস্থা রাখার কথা বলা হয়। তবে পালা বদলের পর এবার মহারাষ্ট্রে অন্যরকম খবর। একটি মামলায় অভিযুক্ত রাজ্যের বিজেপি নেতা গিরিশ মহাজন, অন্য মামলায় অভিযোগকারী খোদ রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আর এই দুটি মামলার তদন্তের দায়িত্বই খোদ রাজ্য সরকার রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে তুলে দিল সিবিআই এর হাতে। গত বছর মার্চ মাস মহারাষ্ট্রে তখন জোট সরকার। দেবেন্দ্র ফডনবিস অভিযোগ করেন যে টাকা নিয়ে রাজ্যের আইপিএস অফিসারদের পছন্দের জায়গায় পোস্টিং পাইয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের শাসক জোটের নেতারা এ কাজে জড়িত। অভিযোগের জেরে মুম্বাই পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইনে এফআইআর দায়ের করে। ফডনবিস অভিযোগ করেন রাজ্যের গোয়েন্দা দফতরের তৎকালীন কমিশনার রশ্মি শুক্লার নির্দেশে বেআইনিভাবে ফোনে আড়ি পাতা চলছে। ফোনে আড়ি পাতা সংক্রান্ত 6 জিবির বেশি ডেটা তার কাছে আছে বলেও ফডনবিস দাবি করেছিলেন। জোট সরকার ক্ষমতায় থাকার সময় মুম্বাই পুলিশ তার বয়ান রেকর্ড করে। গোয়েন্দা দফতর থেকেই কল রেকর্ডিং ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ সংক্রান্ত এই মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে মহারাষ্ট্র সরকার। আরেকটি মামলায় অভিযুক্ত রাজ্যের এক বিজেপি নেতা গিরিশ মহাজন। 2020 সালে মহাজন সহ 28 জনের বিরুদ্ধে দায়ের হয় তোলাবাজির অভিযোগ। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিজয় পাটিল জলগাঁওয়ের থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল বিজেপি নেতা গিরিশ মহাজন তার শিক্ষা প্রতিষ্ঠান দখল করে নিতে চাইছে। এই মামলার তদন্তের দায়িত্ব সিবিআইকে দিয়েছে মহারাষ্ট্রের বিজেপি সরকার। তবে এই মুহূর্তে যে দিল্লিতেও বিজেপিরই সরকার, সে কথা মনে করাচ্ছেন রাজনীতির কারবারিরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সিবিআইকে নিয়ে খোদ বিজেপি নেতা দিলীপ ঘোষ একটি বিতর্কিত মন্তব্য করে বসেছেন। বিতর্কিত মন্তব্য করা ওনার প্যাশন, সেটা আপনাদের শুনিয়ে দিই একবার। আমার ভাবছেন এইভাবে বলে কয়ে বহু সিবিআই অফিসারকে ম্যানেজ করে ওনারা চালিয়ে যাচ্ছিলেন। কারণ কালকে ববি হাকিম বলেছেন যে হাইকোর্টের আদেশে তো সিবিআই তদন্ত করছিল, ইডি কেন এসছে? মানে সিবিআইকে ম্যানেজ করা হয়ে গেছিলো, মাঝখান থেকে ইডি বেরিয়ে এসছে এবং সব গড়বড় হয়ে গেছে। সেজন্য ম্যানেজের যে চলেছে, এই যে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, সেই টাকা এক জায়গায় নেই। সে টাকা নেতা, পার্টি, পুলিশ আর সিবিআই কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। তাই আমরা এত চেষ্টা করেও, লড়াই করে, সিবিআইকে ঘেরাও করেও কোনো রেজাল্ট আসছিল না। আমার মনে হয় সেই মেঘটা কেটে গেছে, সবে শুরু হয়েছে। সাধারণ মানুষ বাংলা এত দিন ধরে যারা বঞ্চিত, পীড়িত, লুণ্ঠিত, এবং সাধারণ মানুষ যারা খুবই একটা মানে ইনফিরিটি কমপ্লেক্সে ভুগছেন যে আজ বাঙালিকে এরা চোর বানিয়ে দিল, সেই দুঃখ থেকে মানুষও মুক্ত পাবেন। আর যতদিন না এর শেষ হচ্ছে, আমার মনে হয় ইডি যেন না আটকায়, শেষ পর্যন্ত যেন দেখে ছাড়ে। তবে কি দিলীপ ঘোষের কথা অনুযায়ী সিবিআইকে ম্যানেজ করা যায়? দিলীপ ঘোষের মার্কশিটে কিন্তু ইডির ফুল মার্কস। গতকাল 7 সকালেই অপারেশন শুরু করে দেন গোয়েন্দারা। সন্ধে ইডির একটা টুইটে শোরগোল পড়ে যায়। নগদ 22 কোটি টাকা উদ্ধার। যার বাড়ি থেকে মিলল টাকার পাহাড়, তার বায়োডেটায় একবার নজর তো রাখতেই হচ্ছে। সত্যজিতের নায়ক সিনেমায় নায়ক অরিন্দম মুখোপাধ্যায়কে টাকার পাহাড়ে ডুবে যেতে দেখা গেছিল। ইনিও মুখোপাধ্যায়, তবে অরিন্দম নন, অর্পিতা। রিয়েল লাইফের এই নায়িকায় এখন লাইমলাইটে। টাকার পাহাড়ে ডুবেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। মডেলিং দিয়ে পেশাদার জীবনে পা রাখেন অর্পিতা। পাশাপাশি নেল আর্টের ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। পরে রূপলী পর্দায় পা রাখেন। মডেল ও অভিনেত্রী হিসেবে তামিল, ওড়িয়া সিনেমায় কাজও করেন। বাংলা ছবিতেও পার্শ্ব চরিত্রে কাজ করেছেন অর্পিতা। নেট মাধ্যমে প্রায়ই নাচের ভিডিও শেয়ার করতেন তিনি। এখনো পর্যন্ত অর্পিতার যা সম্পত্তির হিসেব পাওয়া গেছে, তাতে চোখ কপালে উঠবে। শহরতলিতে 10টিরও বেশি সম্পত্তি নথি মিলেছে অর্পিতার কাছ থেকে। হরিদেবপুরের অভিজাত আবাসনে 2টি বিলাসবহুল ফ্ল্যাট আছে অর্পিতার। তার একটি ফ্ল্যাটে 12 থেকে 14টি কুকুরও আছে। তারই একটি ফ্ল্যাট থেকে নগদ 21 কোটি 20 লক্ষ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সব করকরে 500 ও 2000 টাকার নোট।
এছাড়া উদ্ধার হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকার সোনার গয়না, ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা, ২০টি আইফোন। বেলঘরিয়াতে অর্পিতার 2টি ফ্ল্যাট এবং একটি বাড়ি আছে। দেওয়ানপাড়ার বাড়িতে থাকেন অর্পিতার মা। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত আবাসনে রয়েছে 2টি ফ্ল্যাট। আবাসনের লোকজন জানিয়েছেন নিয়মিত এই ফ্ল্যাটে আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসেন ভিআইপিরাও। 2টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। কিভাবে ফুলে ফেপে উঠল অর্পিতার সম্পত্তি? অনেকেরই বক্তব্য, রাজনৈতিক যোগ না থাকলে এই পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। সেই সূত্রে উঠে আসে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। ইডির দাবি, অভিনয় চলাকালীন 2011 সালে পার্থর সঙ্গে পরিচয় হয় অর্পিতার। নাকতলা উদয়ন সঙ্গের মডেল মুখ। 2017 থেকে 2019 প্রতিমার মডেল মুখ ছিলেন অর্পিতা। নাকতলা উদয়নে পুজোর বিজ্ঞাপনের কাজ করেছেন অর্পিতা। নাকতলা উদয়ন সঙ্গে জড়িত পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের অনেক আইনি কাজও দেখতেন অর্পিতা। কিন্তু আইনি উপদেষ্টা হিসেবে কি কাজ করতেন অর্পিতা? ল্যাপটপ বাজেয়াপ্ত করে সেই তথ্য জানার চেষ্টা চালাচ্ছে ইডি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।